স্টুডেন্টস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো বর্তমান সময় অবশ্যই আপনারা সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, যত সম্ভব বাসায় থাকবেন আর ঠিক মতো পড়াশোনা করবেন। তো আজকে আমরা পড়বো চ্যাপ্টার 13, পেজ নাম্বার হচ্ছে 461। ওকে, কোরিলেশন এন্ড লিনিয়ার রিগ্রেশন। প্রথমে আমরা কোরিলেশন পড়বো, দেন আমরা রিগ্রেশন পড়বো। কারণ আমাদের প্রথমে জানতে হবে হোয়াট ইজ কোরিলেশন, তাই না? রিলেশন মানেই তো বুঝতেছেন একটা সম্পর্ক, তাই না? তো নর্মালি আমরা যেমন যখন আমরা সমাজে বসবাস করি, তো মানুষের সাথে মানুষের একজনের সম্পর্ক, কারোর সাথে ভাই বোনের সম্পর্ক, কারোর সাথে আবার চাচা চাচি, বাবা মা, আবার বন্ধু বান্ধব, এটাকে নর্মালি আমরা কি বলি, সামাজিক রিলেশন বা সামাজিক সম্পর্ক। তো সিমিলারলি ভেরিয়েবলের মধ্যেও কিছু ধরনের সম্পর্ক আছে। তো সেগুলোই আমাদের মেজার করার জন্য আমাদের এই চ্যাপ্টার। যেমন মনে করেন যে আপনারা হয়তো বা এখন সবাই বন্ধু, তো বন্ধুর সাথে বন্ধু রিলেশন নর্মালি কি পজিটিভ। আবার আপনাদের শত্রু থাকতে পারে যাকে আপনার দেখতে ভালো লাগে না, তো সেটাকে আমরা কি করবো, নেগেটিভ, তাই না? তো আবার এই পজিটিভ নেগেটিভের মধ্যেও কিছু আবার স্ট্রেংথ বিষয় আছে। যেমন সবার সাথে আপনার একরকম কিন্তু বন্ধুত্ব নাই, দেখা গেলো যে কেউ আপনার খুবই ক্লোজ, আবার কেউ অথবা হালকা হাই হ্যালো বললেই চলে। ঠিক সিমিলারলি কিন্তু অপোজিটও আপনাদের সবার সাথে কিন্তু সেম শত্রুতা না। দেখা গেলো কার সাথে আপনার খুবই খারাপ রিলেশন, অর্থাৎ তাকে দেখলেই আপনার গুলি করতে ইচ্ছে করে, অথবা সে উত্তর দিকে গেলে আপনি দক্ষিণ দিকে যান। আবার এরকম আছে যে না, হয়তো বা কথা হয় না, বাচ্চা দেখা হয়, সে ধরনের রিলেশন আছে। তো ভেরিয়েবলের মধ্যে এরকম আছে বিষয় যে একটা ভেরিয়েবল যদি বাড়ে তাহলে আর একটা ভেরিয়েবলও বাড়তে পারে, আবার একটা ভেরিয়েবলের মান যদি কম হয় তাহলে আরেকটা ভেরিয়েবলের মানও কমতে পারে। আবার উল্টোটাও হতে পারে যে একটা ভেরিয়েবলের মান বাড়তেছে আর একটা ভেরিয়েবলের মান কমতেছে। তো যখন এইরকম থাকবে তখন দ্যাট মিনস ভেরিয়েবলের মধ্যে একটা রিলেশন আছে। আবার যদি একটা ভেরিয়েবলের মান বাড়তেছে কিন্তু অন্য ভেরিয়েবলের মান বাড়তেছে না, কমতেছে না, তখন বুঝতে হবে যে না, যেন আপনি যেমন রাস্তা দিয়ে হাঁটতেছেন, তো এখন অনেক মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, তাদের সাথে আপনার সম্পর্ক না থাকে কিন্তু আপনি হাই হ্যালো বলেন না বা আদার সালামও দেন না, খুব রেয়ার, তাই না? দ্যাট মিনস তাদের সাথে আপনাদের কোনো নর্মালি কোনো সম্পর্ক নেই, দ্যাটস ওয়াই আপনার তাদের সাথে কোনো কথাবার্তা বলতেছেন। সিমিলারলি ভেরিয়েবলের মধ্যে এরকম আছে। তো যখন আমাদের দুইটা ভেরিয়েবল, সেটাকে বলা হয় নর্মালি সিম্পল লিনিয়ার রিগ্রেশন। আর যখন ভেরিয়েবল অনেক বেশি হয়ে যায় তখন মাল্টিপল, দুইয়ের অধিক হয়ে যায়, তখন দুইয়ের অনেক বেশি হয়ে যায়, তখন হয়তো মাল্টিপল রিলেশন। ঠিক আছে, তো এখন আমরা পড়বো, যেমন আপনারা যেমন জানেন যে অথবা জানেন যে পড়াশোনা করলে রেজাল্ট ভালো হয়, নর্মালি সেটা জানি। সেটা আসলে হুট করে বলা হয় না, বিভিন্ন ধরনের মেজারমেন্ট করেই কিন্তু বলা হয় যে পড়াশোনা বেশি করলে রেজাল্ট হয়তো বা বেশি ভালো হয়। সেটা আপনি আসলে আপনার জীবন থেকে ভালো বলতে পারবেন। আসলে পড়াশোনা বেশি করলে কি রেজাল্ট বেশি ভালো হয়, নাকি ঘুরে বেড়ালে রেজাল্ট বেশি ভালো হয়, তাই না? আবার উল্টোটা হতে পারে, যেমন বিভিন্ন মাঝে মধ্যে দেখবেন সার্ভে করলে যে বিড়ি সিগারেট খেলে শরীর ভালো থাকে, এরকমও কিন্তু বাংলাদেশে পার্সপেক্টিভে রেজাল্ট আসে। যত বেশি সিগারেট খাবেন তত বেশি রেজাল্ট ভালো হবে। আবার কয়েকদিন আগে তো দেখলাম যে করোনা ভাইরাসের ওষুধটা ফেসবুকে মনে দেখলাম যে যারা গাঁজা খাবে তাদের করোনার জন্য একটু ভালো হবে। তো এরকম বিভিন্ন ধরনের সার্ভে আছে, আপনি আপনার রিয়েল লাইফ থেকে অনেকগুলো করতে পারবেন। তখন আমাদের এই কোরিলেশন মেজার করতে হবে। সো আমাদের যেটা বললাম, মানুষের সাথে মানুষের যে সম্পর্ক, এটা সামাজিক
সোশ্যাল রিলেশনশিপ, মানে আমাদের যে ভেরিয়েবলের সাথে ভেরিয়েবল রিলেশন সেটাকে বলবো আমরা কোরিলেশন। ঠিক আছে, যেমন এক্সাম্পল দিলাম যে বেশি পড়াশোনা যদি করেন তো বেশি সময় ধরে তাহলে আপনার রেজাল্ট বেশি হতে পারে। আবার মনে করেন যে আপনি যদি বেশি অ্যাডভার্টাইজ দেন তাহলে আপনার সেলস বাড়তেও পারে, তাই না? আবার যদিও আপনার যদি ইকোনমিক্স পড়েছেন সেখানে ছিল না, তো বেশি যদি ডিমান্ড বেড়ে যায় তাহলে কি হয়, সাপ্লাই কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যায়। আবার যদি সাপ্লাই বেড়ে যায় তাহলে কিন্তু প্রাইস নর্মালি কমে যায়। এই যে মানে রিলেশন আছে, অর্থাৎ সাপ্লাই বাড়তেছে তাহলে প্রাইস কমে যাচ্ছে, আবার যদি প্রাইস বেড়ে যায় তাহলে কিন্তু আবার সাপ্লাই বাড়তে পারে। এই যে রিলেশন, একটা ভেরিয়েবলের সাথে একটা ভেরিয়েবল, সেটাকে আমরা বলবো কোরিলেশন। এই কোরিলেশনই আমরা মেজার করব। তার আগে আমাদের দুইটা টার্ম জানতে হবে, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে অনেক ডেফিনেশন দেওয়া আছে, আমি একটু বোঝাচ্ছি, দেন আমরা ডেফিনেশনের দিকে যাব। মনে করেন যে আপনি যখন পড়াশোনা করতেছেন, দ্যাট মিনস আপনি কিন্তু আপনার বাবা মার কাছ থেকে টাকা পয়সা নিচ্ছেন, মোস্ট অফ দ্য নিচ্ছেন, অনেক হয়তো নিজে নিজেই ইনকাম করতেছেন। তো দ্যাট মিনস আপনি বাবা মার কাছ থেকে টাকা নিচ্ছেন, তো বাবা মার এক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট, আর আপনি যদি তার কাছ থেকে টাকা নিচ্ছেন দ্যাট মিনস আপনি কিন্তু তাদের উপর ডিপেন্ডেন্ট। অর্থাৎ আপনি হচ্ছেন এখানে ডিপেন্ডেন্ট আর বাবা মা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। বাবা মা টাকা দিচ্ছে, আপনি সেটা হয়তো ইউনিভার্সিটি দিচ্ছেন, দেন পড়াশোনা করতেছেন। সো এখানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কারা, ইন্ডিপেন্ডেন্ট হলো বাবা মারা, আর আপনি পড়াশোনা করতেছেন তাদের টাকা নিয়ে, সো আপনার হবে ডিপেন্ডেন্ট। তো যেটা ইন্ডিভিজুয়ালি চলবে সেটাকে বলা হবে ইন্ডিপেন্ডেন্ট, আর যেটা ওই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ডিপেন্ড করবে সেটাকে বলা হবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যেমন নাম্বার আওয়ার স্টাডি করলে আপনার সিজিপিএ বাড়তে পারে বা কমতে পারে, যেটা তাহলে আপনাকে পড়াশোনা করলে পড়াশোনা আওয়ার বাড়ালে আপনার সিজিপিএ বাড়ে। সো পড়াশোনাটা আগে হচ্ছে, দ্যাট ওয়াই এটাকে বলা হবে ইন্ডিপেন্ডেন্ট, আর পড়াশোনা করার ফলে আপনার রেজাল্ট বাড়তেছে বা কমতেছে সেটা হলো ডিপেন্ডেন্ট। ঠিক আছে, যেমন আপনি হয়তো বা এক সেমিস্টারে 4 ক্রেডিট নেন, তারপর সেই ক্রেডিটের টাকা দেন, তো এই ক্রেডিট আওয়ারটা হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট। অর্থাৎ আপনি যদি 6 ক্রেডিট নেন তাহলে একরকম টাকা দিতে হবে, 9 ক্রেডিট নিলে একরকম টাকা দিতে হবে, আর মোস্ট অফ দ্য হয়তো আপনার 12 ক্রেডিট করে নিয়েছেন, 12 ক্রেডিট নিলে 1 ধরনের টাকা দিতে হবে। তো ক্রেডিটের সংখ্যার উপর ডিপেন্ড করতেছে কত টাকা আপনি পার সেমিস্টারে পে করবেন। তো এখানে ক্রেডিট আওয়ারটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আর টাকার পরিমাণটা হচ্ছে ডিপেন্ডেন্ট। ঠিক আছে, আবার মনে করি অ্যাডভার্টাইজ দিলে সেলস বাড়তে পারে কমতে পারে। সো অ্যাডভার্টাইজটা হচ্ছে এখানে কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর সেলস বাড়তেছে বা কমতেছে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট। অর্থাৎ সেলস হওয়ার পরে তো আপনি অ্যাডভার্টাইজ দিবেন না, তো আগে অ্যাডভার্টাইজ, সো ইন্ডিপেন্ডেন্ট, দেন হচ্ছে সেলস, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট। তো এখন আমাদের এই যে ভেরিয়েবলগুলো পেলাম, এই ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ আসলেই আছে কিনা সেটাই আমরা মেজার করব এই কোরিলেশন টেকনিকের মাধ্যমে। ওকে, এখানে বই কিন্তু আরো অনেক ধরনের এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলগুলো আপনাদের একটু পড়তে হবে। ঠিক আছে, আর যেহেতু এখানে অনলাইন পড়াশোনা হচ্ছে, তো আমি কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট দেব যেন কারোর সাথে কারো না মিলে সেরকম ডাটা আপনারা নিজেরাই জেনারেট করবেন এবং নিজেরাই সলভ করবেন, কারোর সাথে যাতে কারো না মিলে সেভাবে তৈরি করবেন। তো দেখেন পেজ নাম্বার 462-তে কিছু থিওরিটিক্যাল কথাবার্তা আছে। ইন দিস চ্যাপ্টার we shift the emphasis to the study of relationship between two interval or ratio level variables. মনে আছে তো কোনগুলো ছিল ratio level variables and কোনগুলো ছিল interval level variables? আশা করি আপনাদের মনে আছে। নরমালি ছিল ট্রেস সাইজ, টেম্পারেচার, এগুলো ছিল interval level variable, আর রেশিও ছিল কি হাইট, এজ, ইনকাম, যেগুলোকে আমরা রেশিও মিনস অনুবাদ করতে পারি। তো এইসব ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা কোরিলেশন মেজার করতে পারবো, বা আমাদের যে আগের দুইটা ছিল নমিনাল লেভেল ডাটা আর অর্ডিনাল লেভেল ডাটা, সেসবের ক্ষেত্রে কিন্তু আমরা কোরিলেশন মেজার করতে পারবো না। তো in all business fields, identifying and studying relationship between variables can provide information on ways to increase profits. তো ভেরিয়েবলের মধ্যে যদি আপনি রিলেশনশিপ দেখেন, সেটার উপর বেস করে আপনি কি করতে পারবেন, আপনার যে বিজনেস সেটার প্রফিট ইনক্রিজ করতে পারবেন। তারপর মেথডস অফ ডিক্রিজ কস্ট ডিক্রিজ করতে পারবেন, আর ভেরিয়েবলস টু প্রেডিক্ট ডিমান্ড, এবং ভেরিয়েবলের মাধ্যমে ডিমান্ডের কি অবস্থা সেটা আপনি প্রেডিক্ট করতে পারবেন। এগুলো কিন্তু রিজন কেন আমরা কোরিলেশন বা রিগ্রেশন অ্যানালাইসিস পড়বো সেগুলো কিন্তু আপনারা একটু পড়বেন। আবার ইন মার্কেটিং প্রোডাক্টস
Many firms use price reduction through coupons and discount pricing to increase sales. অনেক ফার্ম কি করে যে প্রাইস কমাই দিয়ে যাতে সেলস বাড়ে, সেটা ওরা টেস্ট করে যে আসলে প্রাইস কমাইলে কি সেলস বাড়ে কিনা। অনেক সময় আপনারা দেখবেন যে বিভিন্ন ধরনের যে কোন কোম্পানিগুলো আপনাদের কিন্তু বিভিন্ন ধরনের অফার দেয়, দেখা গেলো যে হয়তো বা আগে হয়তো 5 টাকায় 2 মিনিট কথা বলতেন, এখন দেখা গেলো যে না আপনি যদি 5 টাকায় 3 মিনিট দিল, তো দেখা গেলো যে আপনি কিন্তু 5 টাকায় 3 মিনিট কথা বলবেন এবং কথা একটু বলতে গিয়ে আরো 2-1 মিনিট কিন্তু বেশি বলবেন। আগে যেখানে হয়তো আপনি 2 মিনিট কথা বলে শেষ করতেন, এখন যেহেতু একটু ছাড় পাচ্ছেন তাহলে কিন্তু আপনি 2 মিনিটের জায়গায় 3 মিনিট, 3 মিনিটের জায়গায় 4 মিনিট কথা বলে ফেলবেন। তো দিন শেষে কি হলো, ওদের কিন্তু বেনিফিট হলো। দ্যাট মিন্স আপনি একটা অফার দিল, কস্ট কমালো, ওদের প্রাইস কমাই দিল, আপনি কিন্তু বেশি কথা বললেন। দ্যাট মিন্স আপনার কিন্তু খরচ আগের থেকে হয়তো আর বেড়ে গেল। তো সেটাই মাঝে মধ্যে করা হয়। এটাই বলতেছে যদি আপনি ভেরিয়েবলের মধ্যে রিলেশন দেখেন যে কোনটা করলে কোনটা বাড়ে অথবা কমে, তখন আপনি সেটার উপর বেস করে আপনি আপনার বিজনেসে কাজে লাগাতে পারবেন। এবং মোস্ট অফ দ্য নর্মালি যে ফার্মের প্রফিট সেটা কিন্তু আমাদের রিগ্রেশন ইকুয়েশনের উপরেই বেস করে চলে। আমরা রিগ্রেশন ইকুয়েশন যখন করবো তখন আমি কিছু এক্সাম্পল দেব, তো আপনারা এখানে পড়ে নেবেন এই থিওরিগুলা, যে why we need to study correlation and regression analysis। আর কিছু এক্সাম্পল আছে পেজ নাম্বার 462 তে আপনারা পড়বেন। Then also what is correlation analysis? A group of techniques to measure the relationship between two variables, এটাকে বলা হয় correlation analysis, পেজ নাম্বার 463 পেজ। অর্থাৎ যে টেকনিকের মাধ্যমে আমরা দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপকে মেজার করব সেটাকে বলা হচ্ছে কোরিলেশন অ্যানালাইসিস। এখন এই কোরিলেশন মেজার করার জন্য আমাদের দুইটা ওয়ে আছে, টু ওয়েস টু মেজার কোরিলেশন। Number one, ঠিক আছে। তো এস টু মেজার কোরিলেশন নাম্বার 1 থেকে স্কেলার ডায়াগ্রাম, আমরা যে বিভিন্ন ধরনের গ্রাফ শিখেছিলাম, হিস্টোগ্রাম, বার চার্ট, পাই চার্ট, ফ্রিকোয়েন্সি গ্রাফ, ফ্রিকোয়েন্সি গ্রাফ, আর আছে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। তো আমরা নরমালি কোরিলেশন মেজার করার জন্য যে গ্রাফটা ড্র করি সেটাকে বলা হয় স্ক্যাটার ডায়াগ্রাম। স্ক্যাটার মিন্স বিন্দুগুলো এলোমেলো থাকে, স্ক্যাটার ছড়াই ছিটে থাকে, এটাকে বলা হয় স্ক্যাটার ডায়াগ্রাম। এন্ড কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন অর্থাৎ আমাদের একটা ফর্মুলা হবে, যে ফর্মুলার মাধ্যমে আমরা দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশন আছে কিনা সেটা মেজার করব। এই পেজে কিন্তু একটা एग्जांपल দেওয়া আছে, एग्जांपलটা আপনারা পড়বেন। আজকে যদি আমি পড়াইতে পারি তো পড়তেছি, নেক্সট ক্লাসে করব। তো আপনারা পেজ নাম্বার 464 এ একটা গ্রাফ দেওয়া আছে, স্ক্যাটার ডায়াগ্রাম, সেটা দেখবেন। এখন আমি এই কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন আর কোরিলেশন কোএফিসিয়েন্ট একই কথা। কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন আর কোরিলেশন কোএফিসিয়েন্ট একই কথা। এর মানটা আমরা কিভাবে বের করব, ফর্মুলার মাধ্যমে বের করব অবশ্যই। সেই ফর্মুলাটা কিভাবে হবে এবং এর মান কতদূর পর্যন্ত থাকবে সেটা এখন বোঝার চেষ্টা করি। তো এই ফর্মুলাটা দিয়েছিলেন পেজ নাম্বার হচ্ছে 465, ঠিক আছে। এটা দিয়েছিলেন কার্ল পিয়ারসন নামে এক ভদ্রলোক 1900 সালের দিকে, ঠিক আছে। The coefficient of correlation describes the extent of the relationship between two sets of interval scaled or ratios called variables। এবং এটাকে আমরা কি দ্বারা লিখব, এটাকে লিখব আমরা ছোট হাতের r, ঠিক আছে। তাহলে আমরা r বলতে কি বুঝাবো, কোরিলেশন কোএফিসিয়েন্ট আর কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। মনে থাকবে ছোট হাতের r, স্মল হাতের r। তাহলে r বলতে আমরা বুঝবো কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, কোরিলেশন কোএফিসিয়েন্ট।
ওকে, and it is referred to as Pearson R, তো যেহেতু পিয়ারসন নামে ভদ্রলোক দিয়েছেন যার সেটাকে পিয়ারসন আরও বলা হয়, আবার কখনো কখনো পিয়ারসন প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন কোএফিসিয়েন্ট বলা হয়। এবং এর মান ইট ক্যান অ্যাজিউম দ্য এনি ভ্যালু ফ্রম, এর মান কত, -1 to +1, ঠিক আছে। ইট ক্যান অ্যাজিউম এনি ভ্যালু ফ্রম -1 to +1 ইনক্লুসিভ, অর্থাৎ r এর মান -1 আর +1 হতে পারবে, সাথে ফ্র্যাকশন দ্যাট মিন্স 0.5 0.6 0.7 0.59 -0.25 -0.23 সবই হতে পারবে, বাট -1 এর থেকে ছোট অর্থাৎ -2 -3 হতে পারবে না, +1 এর থেকে বড় দ্যাট মিন্স 4 5 6 10 এগুলো কিন্তু হতে পারবে না। সো মনে রাখতে হবে r এর মান সবসময় -1 থেকে +1 এর মাঝে, -1 ও +1 হতে পারবে, মাঝখানে যে কোনো ভ্যালু হতে পারবে, কিন্তু এদের বাইরে কোনো ভ্যালু হতে পারবে না। কারো যদি +5 চলে আসে ধরে নেবেন তার ভুল, কারো যদি -10 চলে আসে দ্যাট মিন্স তার ভুল হয়ে গেছে। কথা বোঝা যাচ্ছে তো? এখন আমরা এর কিছু প্রপার্টিজ বা ডেফিনেশন যেটা আছে আমরা সেটা আগে দেখতেছি, তারপর আমি আবার বলতেছি। The coefficient of correlation, page number হচ্ছে 466 এর ডেফিনেশন। Coefficient of correlation, a measure of the strength of the linear relationship between two variables, অর্থাৎ দুইটা ভেরিয়েবলের মধ্যে কি ধরনের রিলেশনশিপ আছে, যদি এখানে ডিরেকশনটা দেওয়া নাই, ডিরেকশন এবং তার স্ট্রেংথ কতটুকু গাঢ় কতটুকু জোরালো সেটা মেজার করে এই কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। যেটা একটু আমি প্রথমে বললাম যে সাপোজ আপনাদের বন্ধুত্ব, সেই বন্ধুত্বটা কতটুকু জোরালো। প্রথমে হচ্ছে বন্ধুত্বটা কি, আসলে বন্ধুত্ব নাকি শত্রুতা, এটা হলো এক ধরনের রিলেশনশিপ। যদি ক্লোজ থাকে তাহলে হলো বন্ধুত্ব, আর যদি ডিস্টেন্স থাকে তার মানে আবার ধরে নিলাম শত্রুতা। দ্যাট মিন্স একটা ভেরিয়েবল যদি বাড়ে তার সাথে যদি আরেকটা ভেরিয়েবলও বাড়ে সেটা হলো কি পজিটিভ, আর একটা ভেরিয়েবলের মান বাড়তেছে আর একটা ভেরিয়েবলের মান কিন্তু কমতেছে তার মানে নেগেটিভ। সেটা আমি আপনাদের ক্ষেত্রে বলতেছি যে আপনি হয়তো এক জায়গায় ঘুরতে যাচ্ছেন, আপনি যে আপনার বন্ধুকে ডাক দিলেন, আপনার বন্ধু আপনার সাথে ঘুরতে গেল, তার মানে আপনার বন্ধুর সাথে আপনার রিলেশনশিপ পজিটিভ রিলেশনশিপ। আর আপনি আপনার বন্ধুকে ডাক দিলেন কিন্তু আপনার বন্ধু আপনার কথা শুনলো না, শায়েক দিয়ে ঘুরতে গেল, তার মানে হচ্ছে আপনার সাথে নর্মালি ক্লোজ রিলেশনশিপ নাই, ব্যবসায়িক ঘটনাটা ঘটলো, তার মানে হচ্ছে নেগেটিভ, তাই না? তো সিমিলারলি এটাই হচ্ছে এখানে যে ভেরিয়েবল, তাহলে আমাদের এই কোরিলেশন কি করবে, প্রথমে মেজার করবে ভেরিয়েবল দুইটার মধ্যে রিলেশনশিপটা কি পজিটিভ নাকি নেগেটিভ। এখন যদি পজিটিভ হয় তাহলে পজিটিভের মধ্যে কি ধরনের, যেমন দেখা গেল যে আপনি এক জায়গায় ঘুরতে যাচ্ছেন, আপনার বন্ধুকে ডাক দেওয়ার সাথে সাথে দৌড়ে চলে আসলো, দ্যাট মিন্স আপনাদের মধ্যে খুবই ক্লোজ ফ্রেন্ডশিপ আছে। আর আপনার হয়তো ক্লোজ ফ্রেন্ডশিপ আছে, আপনি ডাকবেন, আপনার বন্ধু বলছে আরে আজকে যাবো না, ঠিক আছে আজকে এই প্রবলেম ওই প্রবলেম, দ্যাট মিন্স আপনার বন্ধুত্ব ঠিক আছে কিন্তু আপনার মধ্যে অত ক্লোজনেস নাই যে আপনি ডাক দিলেই চলে আসতেছে। তার মানে পজিটিভের মধ্যে কিন্তু ভাগ আছে, একদম খুবই ক্লোজ, অল্প ক্লোজ, হাই হ্যালো জাতীয় ক্লোজ। আবার সিমিলারলি নেগেটিভের ক্ষেত্রেও একই আছে, যে দেখলেই গুলি করতে ইচ্ছে করে, দ্যাট মিন্স আপনার মধ্যে প্রচুর শত্রুতা। আবার কখনো হাই হ্যালো করেন বাট মনে মনে তাকে অপছন্দ করেন, সেটাও এক ধরনের মনে করেন যে নেগেটিভ রিলেশনশিপ। তাহলে প্রথমে হচ্ছে যে পজিটিভ নাকি নেগেটিভ রিলেশনশিপ আছে সেটা দেখা হবে, তার মধ্যে দেখা হবে স্ট্রেংথ কতটুকু গাঢ় কতটা ক্লোজ সেটা দেখা হবে, সেটাই হচ্ছে আমাদের মেজার করবে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। তো আমরা যখন মাইনাসের দিকে মান পাবো সেটাকে বলা হবে নেগেটিভ কোরিলেশন, আর যখন আমরা প্লাসের দিকে মান পাবো সেটাকে বলা হবে পজিটিভ কোরিলেশন। কোথায় বুঝতে পারতেছেন তো? আমি আবার বলতেছি, আমরা আর এর মান মাইনাসের দিকেও পেতে পারি আবার প্লাসের দিকেও পেতে পারি। যখন আর এর মান আমরা মাইনাসের দিকে পাবো দ্যাট মিন্স দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশনটা কি ধরনের আছে, নেগেটিভ রিলেশন। আবার যখন আমরা প্লাসের দিকে পাবো তখন এদের মধ্যে রিলেশনটা কি রকম আছে, পজিটিভ রিলেশন, ঠিক আছে। এখন এই নেগেটিভের মধ্যে আবার কতটুকু নেগেটিভ, খুব খুব বেশি নেগেটিভ, অল্প নেগেটিভ, আবার মডারেট নেগেটিভ, এটার আবার বিভিন্ন ভাগ আছে। আবার পজিটিভ যদি হয় কত পজিটিভ, খুব ক্লোজ পজিটিভ, অল্প পজিটিভ, মডারেট পজিটিভ, সেটাই আমরা আবার মেজার করব। তো আমরা যখন আর এর মান পাবো আমাদের ইন্টারপ্রিটেশন দুই ধরনের হবে, একটা যদি নেগেটিভ আসে তাহলে বলবো যে নেগেটিভ প্লাস কতটুকু ক্লোজ, আর যদি পজিটিভ আসে আর এর মান তাহলে পজিটিভ প্লাস কতটুকু ক্লোজ। ওকে, তো এটা এখন আমাদের বুঝতে হবে যে আর এর মান যখন আমরা পজিটিভ অথবা নেগেটিভ পাবো তখন আমাদের কি ধরনের
নেক্সট জেনারেল সেটা আমাদের একটা চার্ট আছে, চার্টের মাধ্যমে আমরা বলতে পারবো, সে মান অনুযায়ী আমাদের বলতে হবে এবং সেটা আপনাদের মনে রাখতে হবে। যদি পরীক্ষা ওপেন টু এক্সাম হয় তাহলে তো আপনার সামনে খুলেই দেখতে পারবেন, বলতে পারবেন। বাট যদি এক্সাম সরাসরি না হয়ে থাকে তাহলে আপনার মনে রাখতে হবে অবশ্যই। ওকে, তো এখন দেখেন পেজ নাম্বার এটা হচ্ছে 465, পেজ নাম্বার 465। এইভাবে একটা চার্ট দেওয়া আছে যেখানে আমরা আর এর মানটা বিভিন্ন স্তরে ভাগ করা আছে। সেটা আমি দেখাচ্ছি, আপনারাও বই করে দেখার চেষ্টা করবেন। ওকে, দিস ইজ হলো আর, এই আর এখানে হলো 0, দ্যাট মিন্স এখানে হলো 0, এবং এইদিকে হলো -1, আর এদিকে হলো +1। ওকে, তো আমরা বলতেছি যখন মাইনাসের দিকে যাবে নেগেটিভ রিলেশনশিপ, আর যখন প্লাসের দিকে যাবে তখন পজিটিভ কোরিলেশন। তো যখন এক্স্যাক্টলি -1 চলে আসবে, অর্থাৎ আর এর মান যদি এক্স্যাক্টলি -1 চলে আসে, তো সেটাকে বলা হবে পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। কি বলা হবে? পারফেক্ট। কখনো কখনো ইনভার্স, হ্যাঁ, ডিরেক্ট ইনভার্স নেগেটিভ কোরিলেশন বলা হয়, তাহলে পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। তো সংক্ষেপে আমি লিখতেছি পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। ঠিক আছে, আপনার বই কিন্তু দেখবেন অবশ্যই সফট কপি দেখে। তো এটা কি হলো? পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। অর্থাৎ আর এর মান যদি আমরা এক্সাক্ট -1 পাই, তো আমরা কত হবে? পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। ওকে, দেন আর এর মান এখানে হলো -0.5 আর এখানে হলো +0.5। এখন আর এর মান যদি 1 এর কাছাকাছি, দ্যাট মিন্স -0.99.5 এর উপরে, দ্যাট মিন্স এই এরিয়ায় হয় 0.5 এর -0.5 এর উপর থেকে -1 এর কাছাকাছি পর্যন্ত, তো সেটাকে বলা হবে স্ট্রং নেগেটিভ কোরিলেশন। শুনতে পাচ্ছেন তো আমার কথা? কি বলা হবে? 0.5 এর উপর, -1 এর নিচে, স্ট্রং নেগেটিভ কোরিলেশন। ঠিক আছে, দেন যদি আমরা এক্সাক্ট 0.5 পাই, অর্থাৎ আর এর মান আমরা পেলাম কত? 0.5, তো সেটাকে বলা হবে কি? মডারেট নেগেটিভ কোরিলেশন। ওকে, তাহলে আর এর মান যদি আমরা 0.5 -0.5 তাহলে কি বলবো আমরা? মডারেট নেগেটিভ, হ্যাঁ, নেগেটিভ কোরিলেশন। দেন যদি আমরা আর এর মান 0 থেকে শুরু করে, 0 এর উপর থেকে শুরু করে 0.5 -0.5 এর কাছাকাছি পাই, সেটাকে বলা হবে উইক নেগেটিভ কোরিলেশন। এন্ড দেন যদি আমরা আর এর মান 0 পাই, সো এটাকে বলা হবে আর এর মান 0, দ্যাট মিন্স হয় 0 কোরিলেশন অর নো কোরিলেশন। কি বলা হবে? আর এর মান যদি আমরা 0 পাই, দ্যাট মিন্স দুইটা ভেরিয়েবলের মধ্যে কোনো রিলেশনশিপ নাই অথবা 0 কোরিলেশন। আমি আবার বলতেছি, আর এর মান যদি আমরা এক্সাক্ট -1 পাই, তাহলে কি হবে? পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। অর্থাৎ একটা যদি 100 হয়, তাহলে উপরটা হবে উল্টা দিকে 100, -100 এরকম। এটা আপনাদের মধ্যে যে একজন যদি বন্ধু উত্তর দিকে যায়, আপনার যদি সে শত্রু হয়ে থাকে, আপনি তাহলে দক্ষিণ দিকে যাবেন। দেন হচ্ছে কি, আর এর মান যদি -0.5 থেকে উপরে শুরু করে -1 এর কাছাকাছি চলে যায়, তাহলে আমরা কি বলবো? স্ট্রং নেগেটিভ কোরিলেশন। দেন আর এর মান যদি আমরা এক্সাক্ট -0.5 পাই, যেটাকে কি বলবো আমরা? মডারেট নেগেটিভ কোরিলেশন। আর এর মান যদি আমরা 0 এর উপর থেকে -0.5 এর নিচে পাই, সেটাকে বলবো কি আমরা? উইক নেগেটিভ কোরিলেশন। আর এর মান যদি আমরা 0 পাই, তাহলে কি বলবো আমরা? 0 আর নো কোরিলেশন। তো এই দিকে গেল মাইনাস, সিমিলার ওয়েতে আমরা এই দিকে যখন যাব সেটাকে কি বলা হবে? উল্টা দিকে। তাহলে 0 থেকে 0.5 পর্যন্ত কি হবে? উইক পজিটিভ কোরিলেশন। এটা ছিল নেগেটিভ, এটা হলো পজিটিভ। দেন 0.5 আসলে আমরা কি বলবো? মডারেট পজিটিভ কোরিলেশন। ঠিক আছে, দেন সিমিলারলি 0.5 থেকে শুরু করে 1 এর কাছাকাছি, সেটাকে আমরা কি বলবো? স্ট্রং পজিটিভ কোরিলেশন। ওকে, দেন যদি আমরা আর এর মান এক্স্যাক্টলি 1 পাই, তাহলে আমরা কি বলবো? পারফেক্ট পজিটিভ কোরিলেশন।
কথা বোঝা গেল? তাহলে আমরা প্রথমে দেখব ভেরিয়েবলটার মধ্যে ভেরিয়েবল দুটোর মধ্যে রিলেশন কি, নেগেটিভ নাকি পজিটিভ। তাহলে পজিটিভ থাকলে কোনটা, পারফেক্ট পজিটিভ, স্ট্রং পজিটিভ, মডারেট পজিটিভ, উইক পজিটিভ। আবার যদি নেগেটিভ হয় তাহলে আমাদের নেগেটিভের মধ্যে কোনটা, পারফেক্ট নেগেটিভ, স্ট্রং নেগেটিভ, উইক নেগেটিভ আর মডারেট নেগেটিভ। তাহলে যে কোনটা হতে পারে। তাহলে আমরা আর এর মান পাওয়ার পরে আমাদের ইন্টারপ্রিটেশন করতে হবে যে ভেরিয়েবল দুটোর মধ্যে কি ধরনের রিলেশনশিপ আছে, তারপর তার স্ট্রেনথটা কি রকম। তাহলে এই চারটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। দ্যাট মিন্স এখন মনে করেন আমরা ফর एग्जांपल আর এর মান পেলাম r equal to 0.57, তাহলে কি ধরনের রিলেশনশিপ আছে এই চার্ট দেখে বলেন কি ধরনের রিলেশনশিপ আছে। আপনি লিখেন, আমার সাথে মেলান। লিখেছেন? তো r এর মান 0.57, দ্যাট মিন্স r এর মান কোথায় আমরা পেলাম, 5.5 এর উপরে। তো 0.5 এর উপরে কত, স্ট্রং পজিটিভ কোরিলেশন। সো এটা হলো কত, স্ট্রং পজিটিভ কোরিলেশন বিটুইন দ্য টু ভেরিয়েবলস। আবার মনে করেন r এর মান পেলাম আমরা -0.23, সো r ইকুয়াল টু, তাহলে আমাদের কি ধরনের রিলেশনশিপ আছে। তো r এর মান -0.23 কোথায় আছে, r এর মান আছে -0.23, মানে দ্যাট মিন্স এখানে আছে। সেটা কি ধরনের রিলেশনশিপ হবে, উইক নেগেটিভ কোরিলেশন। কথা কি বোঝা যায়? বোঝা না গেলে কিন্তু অবশ্যই আমাকে কোশ্চেন করবেন। তাহলে এই হলো আমাদের আর এর মান মনে রাখতে হবে, এবং পরীক্ষাগত বা অঙ্কতে যদি 1 মার্কস থাকে ইন্টারপ্রিটেশনে বেশি মার্কস পাবে, অঙ্কতে যদি 1/2 মার্কস থাকে তো ইন্টারপ্রিটেশনে বেশি মার্কস থাকবে। সো ইন্টারপ্রিটেশন ভালো মতো বুঝতে হবে। তো এখন আর এর কিন্তু কিছু প্রপার্টিজ আছে, হ্যাঁ, পেজ নাম্বার 466 পেজে এখানে ডেফিনিশন তার নিচে ক্যারেক্টারিস্টিক্স অর প্রপার্টিজ অফ দা কোরিলেশন কোএফিশিয়েন্ট, অর্থাৎ যে কথাগুলো বললাম সেম কথাগুলাই বলা আছে প্রপার্টি হিসাবে। নাম্বার 1, the sample correlation coefficient is identified by the lowercase letter r, অর্থাৎ আমরা কোএফিশিয়েন্ট কোরিলেশন কে কি দ্বারা লিখব, r দ্বারা লিখব। তাহলে স্যাম্পল কোএফিশিয়েন্ট কে আমরা কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন কে r দ্বারা লিখি। আবার পপুলেশন কোরিলেশন কোএফিশিয়েন্ট কে অনেক সময় রো দ্বারা লেখা হয়, কখনো পাই দ্বারাও লেখা হয়। তো যাই হোক এখানে না, এটা আমরা আপাতত বাদ দিলাম। তাহলে স্যাম্পল কোরিলেশন কোএফিশিয়েন্ট কে আমরা কি দ্বারা লিখব, r দ্বারা লিখব। Then number 2, it shows the direction and state of the linear relationship between two interval or ratio level variables. তাহলে কি প্রকাশ করেছে, shows direction, direction মানে পজিটিভ নাকি নেগেটিভ এটা দেখায়, স্ট্রেন মানে স্ট্রং পজিটিভ, উইক পজিটিভ, স্ট্রং মডারেট পজিটিভ সেটা দেখায়। Then number 3, it ranges from -1 up to and including +1, যেটা আমি বললাম যে r এর মান -1 থেকে +1 পর্যন্ত হবে, প্লাস মাঝখানে যেসব ফ্র্যাকশন 0.5, 0.6, -0.25 এগুলা সবই হবে, বাট নট লেস দ্যান -1 and not more than +1. Then number 4, a value near 0 indicates that is a little relationship between the variables, অর্থাৎ r এর মান যদি 0 এর কাছাকাছি হয় তাহলে বুঝতে হবে রিলেশন মোটামুটি নাই বললেই চলে। Then number 5, a value near 1 indicates a direct or positive relationship between the variables. That means r এর মান যদি আমরা 1 এর কাছাকাছি পাই তাহলে কি বুঝবো, যদি 1 এক্সাক্ট 1 আসে তাহলে পারফেক্ট পজিটিভ, আর যদি 1 এর কাছাকাছি আসে তাহলে স্ট্রং পারফেক্ট স্ট্রং পজিটিভ কোরিলেশন। Then number 6, উল্টাটা তার, a value near -1 indicates inverse or negative relationship between the variables. That means r এর মান যদি আমরা -1 পাই তাহলে কি হবে, ইনভার্স অর নেগেটিভ রিলেশনশিপ বিটুইন দ্য ভেরিয়েবলস। এই হলো r এর কিন্তু প্রপার্টিজ দেখলেন, r সম্পর্কে জানলেন। এখন r এর ফর্মুলাটা কি সেটা এখন জানতে হবে। r এর ফর্মুলাটা আমি দেখাচ্ছি, পেজ নাম্বার হচ্ছে 468, হ্যাঁ। তাহলে এই রেঞ্জগুলো কিন্তু মনে রাখবেন সুন্দর মতো, যেন আপনাদের ইন্টারপ্রেট করতে সুবিধা হয়। এখন তো ওপেন বুক এক্সাম দিয়েছে, আজ ফাইনালে কি হবে এখনো কিন্তু বলা যাচ্ছে না। সো পড়াশোনা ঠিক মতো করেন। তাহলে r এর ফর্মুলা আছে 468 পেজে। সো r ইকুয়াল টু, লেখা কি বোঝা যায় কিনা দেখেন,
আর আবার এক একজনের ক্ষেত্রে এরকম লেখেন, যে কথা শোনা যায় তাহলে তো বুঝতে পারছেন দিস ইজ আর, স্মল লেটার আর। এটার ফর্মুলা হচ্ছে সামেশন x মাইনাস x বার ইনটু y মাইনাস y বার ডিভাইডেড বাই n মাইনাস 1 s x and s y। লেখা বোঝা যায় স্মল r ইকুয়াল টু সামেশন x মাইনাস x বার ইনটু y মাইনাস y বার divided by small n minus 1 sx and 2sy। ঠিক আছে, যেহেতু আমাদের এখন ভেরিয়েবল দুইটা, একটা হবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমরা নরমালি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে x ধরবো আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে y ধরবো। ঠিক আছে, দেন তাহলে আমরা x ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট তার মিন পাবো, সিমিলারলি y ভেরিয়েবল তার মিন পাবো। দেন n minus 1 অর্থাৎ কতগুলো ডাটা দেওয়া আছে সেটা হচ্ছে n। sx মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর sy মানে হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো আমরা কিন্তু ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা শিখেছি, যেহেতু আপনারা অনেক এক্সপার্ট এখন ক্যালকুলেটরে, ইন্টারনেটে, মোবাইলে। সো আপনারা x আর sy বের করবেন। s মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মনে রাখবেন, যেহেতু ভেরিয়েবল দুটো এইজন্য আলাদা করে একটাকে sx দেওয়া আছে, একটাকে sy দেওয়া আছে। তো কিভাবে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব সেটা যেহেতু আমরা শিখছি, আমরা বাসায় 5-10 ডাটা নিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর মিন বের করা শিখুন। এখন আমি প্রথমে যেটা বললাম, একটা एग्जांपल দেওয়া আছে বইয়ে, ডাটা সেলস কলস এন্ড কোপিয়ার সোল্ড দুটো ভেরিয়েবল, সেটা কিন্তু এখানে করে দেওয়া আছে। হ্যাঁ, একটা চার্ট দেওয়া আছে পেজ 4, 6, 7। আপনারা চাইলে বাসায় বসে বসে এটা প্র্যাকটিস করতে পারেন। এখন আপনারা কিভাবে শিখবেন, বই দেখে দেখে শিখবেন নাকি ক্যালকুলেটরে শিখবেন সেটার উপর ডিপেন্ড করে। আর একটা, এটাকে আমি এভাবে লিখতে পারি ফর্মুলা সামেশন xy মাইনাস n x বার y বার ইনটু n মাইনাস 1 sx sy, এভাবে লিখতে পারি। তো আপনারা যদি বইয়ের মতো ফলো করেন, অর্থাৎ বইয়ে কিন্তু চার্টটা দিয়ে দেওয়া আছে, আপনারা এভাবে বের করতে পারেন, তাহলে এই ফর্মুলা দিয়ে করতে পারেন। আর আমি যদি ক্যালকুলেটরে শেখাই তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা করতে পারি। অর্থাৎ এটাকে ভাঙালে এরকম হবে, সেটা কিভাবে হবে সেটা আপাতত শেখার দরকার নয়, এটাকে ভাঙালে এভাবে হবে। তো আমরা যদি এই ফর্মুলা দিয়ে করি তাহলে আমাদের অঙ্ক সাইজ বড় হবে, সময় লাগবে। সাপোজ যদি অঙ্ক করতে 20 মিনিট লাগে, তাহলে এখানে আমাদের মিনিমাম 20 থেকে 25 মিনিট লাগবে। আর যদি আমি এই ফর্মুলা দিয়ে করাই তাহলে আপনাদের সময় লাগবে 10 মিনিট। বাট তার আগে আপনাদের অবশ্যই ক্যালকুলেটরে ভালো মতো শিখতে হবে। আমি জানি না আপনাদের সবার এখনো ক্যালকুলেটর আছে কিনা, যদি ক্যালকুলেটর না থাকে তাহলে কিন্তু আমি করতে পারবেন না। তো নরমালি আপনাদের আমি বলেছিলাম 500 ms or 100 ms কিনতে বলেছিলাম বা রাখতে বলেছিলাম। তো আপনারা দেখেন কোনটা আপনাদের জন্য সুবিধা হয়। যদি আপনারা বলেন স্যার এই ফর্মুলা দিয়ে আমাদের জন্য সুবিধা হবে, অর্থাৎ বইয়ে 1 2 3 4 5 6 5টা কলাম লাগতেছে, আর আমরা যখন এই ফর্মুলা দিয়ে করবো তখন আমাদের টেবিলই লাগবে না, অর্থাৎ ক্যালকুলেটরে আমরা যতদূর সব করবো। তো আপনাদের জন্য কোনটা সুবিধা হয় আপনারা প্র্যাকটিস করেন। ওকে, আপনারা নিজেরা এটা প্র্যাকটিস করে অ্যান্সার বের করতে পারেন, বইয়ে যেহেতু অ্যান্সার দিয়ে দেওয়া আছে চেক করতে পারেন। চাইলে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আপনার এক্সেল শিটেও করতে পারেন। তো আপনারা দেখেন ভাবেন কোনটা ভালো লাগে, বাট আগে থিওরিগুলো বোঝার চেষ্টা করেন। আমরা নেক্সট ক্লাসে অঙ্ক করব, আর যেভাবেই করেন না এটাই করেন আর ওটাই করেন, অবশ্যই আপনাদের ক্যালকুলেটর লাগবে। তো আপনার ক্যালকুলেটর অবশ্যই সাথে রাখবেন আমরা যখন অঙ্ক করাবো চেক করার জন্য, এবং ভিডিও দেখার সাথে সাথে কিন্তু আপনারা একটু প্র্যাকটিস করবেন যেন বুঝতে পারেন। ওকে, তো আপনারা আর সম্পর্কে জানেন এবং এই চ্যাপ্টারের বিষয়গুলো যেসব এক্সাম্পল দেবো সেগুলো ভালো মতো পড়েন। দেন আমরা ডাটা নিয়ে স্টার ডায়াগ্রাম ড্র করবো, দেন আমরা এই আর এর মান বের করবো, তাহলে আমরা বুঝবো যে কিভাবে ইন্টারপ্রেট করতে হচ্ছে। ওকে, তো আজকে এই পর্যন্ত থাকুক। কার কোনো প্রবলেম হলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন, অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।